হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একটু কমেন্ট করে জানায় দাও সাউন্ড দেখতে পাচ্ছ কিনা, স্ক্রিনের লেখা শুনতে পাচ্ছ কিনা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কি অবস্থা সবার? পরীক্ষা কি চলমান? পরীক্ষা চলমান হলেও তো আজকে সবাই ফ্রি থাকার কথা। কালকে তো আর এক্সাম নাই নাকি? কি খবর? সবাই চলে আসো ঝটপট করে, সবাই ঝটপট করে চলে আসো। আচ্ছা, অডিও ভিডিও ক্লিয়ার, এটা কি নতুন টেমপ্লেট মৃদুল যোগ করছে নাকি? অডিও ভিডিও ক্লিয়ার এখন আর কেউ বাংলায় বলতেছে না, সব ইংরেজিতে বলতেছে। ভাইয়া আমার ইয়ার ফাইনাল ফেল করব মনে হয়। এটা তো সবারই মনে হয়, এক্সাম থাকলেই সবারই মনে হয় যে ফেল করব। এটা দোষের কিছু না, ঠিক আছে, এটা দোষের কিছু না। এরপরে কোন অধ্যায় শুরু করব দেখি, আগে এটা শেষ করি। এই অধ্যায় কিন্তু শেষ আমাদের, আমরা কিন্তু জাস্ট ম্যাথ প্রবলেম, এক্সট্রা কিছু ম্যাথ প্রবলেম প্র্যাকটিস করতেছি। তোমরা যারা চিন্তা করে বসে আছো যে ভাইয়া চ্যাপ্টার এখনো শেষ হয় নাই, চ্যাপ্টার কিন্তু শেষ। আমরা এক্সট্রা ম্যাথ প্রবলেম সলভ করতেছি, যেটা তুমি আসলে ধরো আমাদের ইয়ার যে বইটা আছে, সাইকেলের যে বইটা আছে, এটা যদি ভালোভাবে শেষ করো তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কিছু অ্যাডভান্স প্রবলেম হাতে ধরে করে দেওয়া আর কি, এটাই। কিন্তু আমাদের চ্যাপ্টার কিন্তু শেষ, বুঝছো? আচ্ছা ভাই, আজকে ক্লাসে প্রথম যুক্ত হলাম, আজকে এই ক্লাসটা করে কিছু বুঝবা না, বুঝছো? কারণ এইটা হচ্ছে একেবারে চ্যাপ্টারের শেষের দিকের ক্লাস, তো শুরুর থেকে করে আসো। আমি ভালো আছি, ফারহান দাবিব ভালো আছি, ঠিক আছে। চলো তাহলে আমরা আস্তে ধীরে শুরু করে দেই। ওকে, তো সবাই তুলবা, ঠিক আছে? আমরা আজকে প্রথমে যে টপিকটা নিয়ে একটু আলোচনা করব সেইটা হচ্ছে, কোনো একটা তার আছে, সেই তারের এতদিন আমরা চিন্তা করে আসছিলাম যে তারের নিজের কোনো ওয়েট নাই, তারের নিজের কোনো ওয়েট নাই, এটা আমরা এতদিন চিন্তা করে আসছিলাম। দাঁড়াও, বোর্ডে ফ্যানের রিফ্লেকশন দেখা যাচ্ছে, একটু ঢেকে দিই এটা, নাহলে বোর্ডটা সাদা সাদা লাগবে। একটা মিনিট বাচ্চারা। ওকে, ঠিক আছে। সো দেখো, এতদিন পর্যন্ত আমরা কিন্তু যেই তারগুলা নিয়ে আলাপ করছিলাম, সেই তারগুলার নিজের কোনো ভর ছিল না, নিজের কোনো ওজন ছিল না, সেগুলাকে আমরা ম্যাসলেস চিন্তা করে ওই তারের নিচে কি করছিলাম, একটা ভর ঝুলাই দিছিলাম, এবং সেই ভরের জন্য তারের ইলংগেশন কত, তার কতটুকু লম্বা হয়েছিল, সেই জিনিসগুলা কিন্তু আমরা বের করছিলাম। এইবার আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে একটা তার আছে, সেই তারের নিজের ওয়েটের কারণে তার দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হবে, সেইটা আমরা বের করতে চাই। বুঝতে পেরেছ? টপিকটা বুঝেছ? টাইটেল দাও যে আমাদের তারের নিজের ওজনের কারণে দৈর্ঘ্য বৃদ্ধি, তারের নিজের বা তারের ওজনের কারণে, তারের ওজনের কারণে দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি, ঠিক আছে? তারের নিজের ওজনের কারণে দৈর্ঘ্য বৃদ্ধি, এটা কত হবে সেইটা আমরা বের করতে চাই। তো কথা হচ্ছে ভাই, ডিরাইভেশন তো করব পরে, আগে উত্তর কি আসে সেটা একটু জেনে নাও, আগে উত্তর কি আসে সেটা একটু জেনে নাও, বুঝছো? কারণ পরীক্ষায় এই ডিরাইভেশনটা লাগবে না, এইটা আমাদের ডিরেক্টলি তুমি থিওরিটা মানে সূত্রটা জানলেই হবে। আমি প্রমাণটা দেখাই দিব, চিন্তা নাই। কিন্তু আগে কাহিনীটা দেখো, সূত্রটা কি হয়। মনে করো এই তারের ভর হচ্ছে গিয়ে এম, সম্পূর্ণ তারের ভর হচ্ছে গিয়ে এম কেজি। এই তারের যে দৈর্ঘ্য, সেই আদি দৈর্ঘ্য মনে করো ক্যাপিটাল এল, এবং যখন এটাকে ঝুলাই দেওয়া হয়েছে তখন এর নিজের দৈর্ঘ্যের কারণে, নিজের ভরের কারণে এই তারের যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে সেটা মনে করো স্মল এল। তাহলে এই স্মল এল কতটুকু সেইটা আমরা বের করতে চাই।
খেয়াল করে দেখো এই দৈর্ঘ্যের সাথে কিন্তু অ্যাডিশনাল কোনো ভর আমরা যুক্ত করি নাই। এই তারের নিজের যে ভরটা আছে সেই ভরের কারণেই তার দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে এইটা আমরা বের করতে চাই। তো ভাইয়া মেইন সূত্র কি ছিল? F ডিভাইডেড বাই A ইজ ইকুয়ালস টু Y ইন্টু স্মল l ডিভাইডেড বাই ক্যাপিটাল L। ঠিক? আচ্ছা, আমরা চাই দৈর্ঘ্য বৃদ্ধি বের করতে। স্মল l সমান সমান F ইন্টু ক্যাপিটাল L ডিভাইডেড বাই A ইন্টু Y। ঠিক? এখন দেখো অন্য সব কেসে আমরা কি লিখতাম? এখানে যে ভরটা ঝুলাই দিতাম সেই ভরের কারণে যে ওজন সেই mgটা আমরা এখানে বসাই দিতাম। ঠিক? যে এই তারের সাথে যে m ভরটা যুক্ত সেই m ভরের যে ওজনটা সেটা আমরা f এর জায়গায় লিখে দিতাম mg। তারপর যথারীতি তার ক্যাপিটাল L A ইন্টু Y এভাবে করে দিয়ে দিতাম। এখন একটা সূত্র মাথায় ঢুকাই ফেলো, যদি তারের ভর দেওয়া থাকে এবং এই ভরের জন্য তার দৈর্ঘ্য বৃদ্ধি বের করতে বলে, তাহলে আমরা এই পুরা এফটাকে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিব। কেন 2 দিয়ে ভাগ? এটা সূত্র ডিরাইভ করে আসবে, একটু পরে দেখাবো। কিন্তু মেইন জিনিসটা ভাইয়া মাথার মধ্যে ঢুকাও যে আমাদের সূত্রটা হচ্ছে যে পুরা তারের যে ভর, যে ওজন বল, সেই ওজন বলটাকে 2 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেইটা আমরা এখানে তার ইফেক্টিভ ফোর্স হিসেবে বসাবো। তো এফটা কত? mg/2। তাহলে যে সূত্রটা হবে স্মল l, এটাই হচ্ছে ওজনের কারণে দৈর্ঘ্য বৃদ্ধি। সূত্রটা বোঝা গেছে কিনা বলো? সূত্রটা বোঝা গেছে কিনা বলো? ইয়েস, বোঝা গেছে, আলহামদুলিল্লাহ। এইবার আসো আমরা এই প্রবলেমটা একটু দেখি। তুলে ফেলো তো ঝটপট, প্রবলেমটা একটু তুলে ফেলো। প্রবলেমটা একটু তুলে ফেলো ঝটপট। ইয়ার ফাইনালের কিছু ট্রিক্স, ইয়ার ফাইনাল বেশিরভাগেরই শেষ হয়ে গেছে না? আর তোমাদের এই যে একটা সাজেশন দিছিলাম, কিন্তু দেখো এই গ্রুপের মধ্যেও আছে, ডিসকাশন গ্রুপের মধ্যেও আছে, একটা ফার্স্ট পেপারের সাজেশন দিছিলাম। তো এর বাইরে ইনশাল্লাহ দিবে না। আর সবসময় বলি যেটা, ইয়ার ফাইনালের প্রশ্নের জন্য বেস্ট হয় হচ্ছে তোমরা তোমাদের সিনিয়র যারা ইয়ার ফাইনাল পরীক্ষা দিচ্ছে 26 ব্যাচ, ওদের ইয়ার ফাইনালের প্রশ্নটা একটু দেখো। ওখান থেকেই দেখবা যে টপিক হুবহু কমন পড়ে যাচ্ছে বা খুব বেশি ভ্যারিয়েশন থাকবে না। বুঝছো? ভাইয়া আজকে ফিজিক্স দিয়ে আসছো, কেমন হয়েছে শান্তপল? জানায়ও কেমন হয়েছে। সো ডান, প্রশ্ন তোলা শেষ। দেখো কি বলছে, একটা 20 কেজি ভরের, হ্যাঁ 20 মিটার দৈর্ঘ্যের এবং 0.4 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের ভারী রড একটা দৃঢ় অবলম্বনের সাথে ঝুলানো আছে। রডটার পার্শ্বীয় সংকোচন হচ্ছে না চিন্তা করে তার নিজের ওজনের জন্য রডটা কতটুকু প্রসারিত হয়। এক্স এর মান বের করো। সো এক্স ন্যানোমিটার প্রসারিত হয়, সো আমাদেরকে এক্স এর মান বের করতে বলছে। এখানে আমাদের ক্যালকুলেশন ইজি করার জন্য জি এর মান 10 ধরে নিতে বলছে। ফাইন, জাস্ট ওই সূত্রেরই ডিরেক্ট অ্যাপ্লিকেশন। এইটা হলো গিয়ে আমাদের সেই রডটা, যেই রডের ভর হচ্ছে m = 20 কেজি এবং এই রডের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 20 মিটার এবং এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 0.4 মিটার স্কয়ার। আচ্ছা, এখন বলছে যে নিজের ওজনের জন্য কোনো ভরটার আলাদা করে ঝোলাও নাই, জাস্ট নিজের ওজনের জন্য এর একটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে স্মল এল। সো সেই স্মল এল কত বের করতে হবে। ঠিক আছে, আমরা সূত্র জানি স্মল এল = F ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই A ইন্টু ওয়াই।
এবং এখানে যে এফ সমান এমজি লিখব সেটা বলছিলাম 2 দিয়ে ভাগ হবে, ইন্টু ক্যাপিটাল এল মানে হচ্ছে 20, এ মানে হলো 0.4, ওয়াই মানে হচ্ছে 2 × 10⁻11। তাহলে আসো এম এর মান হচ্ছে 20 কেজি, জি এর মান 10 ভাগ 2 গুণ 20.4 2 × 10⁻11। তাহলে দেখি আমাদের স্মল এল এর মান কত আসে। 20 × 10 × 20 ডিভাইডেড বাই 2, সো এইটা আসছে 2.5 × 10⁻−9, 2.5 × 10⁻−9 মিটার। ঠিক আছে, দেখো তো হিসাব ঠিক আছে কিনা। 20 গুণ 10 গুণ 20 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 0.4 বাই 10⁻11। ও সরি 2.5 × 10⁻−8 2.5 × 10⁻−8, তার মানে 25 × 10⁻−9। সো বলছিল কত ন্যানোমিটার, এক্স ন্যানোমিটার প্রসারিত হয়, সুতরাং এক্স এর মান হচ্ছে গিয়ে 25। আমাদের বলছিল এক্স ন্যানোমিটার প্রসারিত হয়, খেয়াল রেখো এক্স ন্যানোমিটার, তো কত ন্যানোমিটার তাহলে 25 ন্যানোমিটার, তাহলে উত্তর হচ্ছে 25। বলো ক্লিয়ার, বলো ক্লিয়ার 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 ক্লিয়ার, অল ক্লিয়ার। সূত্রের প্রমাণটা এখন দেখাচ্ছি না, দেখাবো, চিন্তা করো না, আমাকে মনে করায় দিও। জাস্ট মনে রেখো নিজের ওজনের কারণে যে দৈর্ঘ্য বৃদ্ধিটা হবে সেটা হবে তার টোটাল ওজনের অর্ধেক। ঠিক আছে, ঠিক আছে শান্তপল, এটা নিয়ে কথা হবে, অসুবিধা নেই। ঘরে যেই ম্যাথ পারো পরীক্ষার হলে সেই ম্যাথ সময় লাগে করতে, এটা কোনো ঘটনাই না। গেলাম পরের প্রশ্নটা, তুলে ফেলো তো বাবারা, ঝটপট তুলে ফেলি চলো। ওয়ান শটগুলা দেখছিলা ইয়ার আগে, এই যে কি বলে ইয়ার ফাইনালের আগে, যারা ইয়ার ফাইনাল দিয়ে দিছো ওয়ান শটগুলা কি দেখছিলা? গুড তৌফিক, ওয়ান শট দেখলে তো ভালো, উপকার হয়েছে এক্সামের আগে, জানায় তো এক্সামের আগে দেখা লাভ হয়েছে কিনা। আসো, 0.3 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং 300 সেন্টিমিটার দীর্ঘ একটা তার এ বি এর এ প্রান্তটা স্থির অবলম্বনের সাথে যুক্ত আছে এবং তারটা উলম্বভাবে ঝুলছে। সহজ জিনিস, যতটুকু ডেসক্রিপশন দিল এইটুকু দেখি আমরা এখানে আঁকতে পারি কিনা। আমাদেরকে বলছে এ বি একটা তার, ধরো এই যে এটা একটা তার, হ্যাঁ এই যে এ বি হচ্ছে একটা তার, এই প্রান্তটা হলো গিয়ে এ প্রান্ত এবং এই প্রান্তটা হলো গিয়ে বি প্রান্ত। তো এ প্রান্তটা একটা স্থির অবলম্বনের সাথে যুক্ত আছে এবং তারটা উলম্বভাবে ঝুলছে, ভালো কথা। এখন বলছে কি দেখো, তারের মধ্যবিন্দুতে একটা এত নিউটন ভার, তারের ঠিক মাঝখানে একটা ভার যুক্ত করে দেওয়া হয়েছে W1, সেটা সমান হলো
39.2 নিউটন এবং নিম্ন প্রান্ত বিতে অপর একটা ভার যুক্ত করে দেওয়া হয়েছে। এইখানে আমাদের W2 যুক্ত করে দেওয়া হয়েছে 39.2 নিউটন। বলল তারের ইয়ংয়ের গুণাঙ্ক এত হলে বি প্রান্তটা কতটুকু নেমে গেছে। অর্থাৎ ধরো আগে যখন তারটা যুক্ত ছিল, আগে তারটা ছিল ধরো এইরকম লেভেলে, কই আগে তারটা ছিল ধরো এইরকম লেভেলে, ঠিক আছে? তো আমাদেরকে বের করতে হবে যে এই দুইটা ভর ঝোলানোর কারণে কতটুকু আসলে এই দৈর্ঘ্য বৃদ্ধিটা হয়েছে। এই বি প্রান্তটা আগে ছিল এখানে, দেখো এটা ছিল এ প্রান্ত, এটা ছিল বি প্রান্ত। সো বলছে যে বি প্রান্ত কতটুকু অবনমন হয়ে গেল। খেয়াল করো এখানে তো আমি একটা প্রস্থ দিয়ে দিছি, কিন্তু মনে করো এই জায়গাতে আসলে এটা একটা ওয়েটলেস, মানে এটা এত বড় প্রস্থ না আর কি। এই প্রস্থটা, এই যে ওজনের যে প্রস্থটা, এই ভরের যে প্রস্থটা, বস্তুটার যে প্রস্থটা, এই প্রস্থটা আসলে সেরকম সিগনিফিক্যান্ট ভ্যালু না। এটা খুবই নগণ্য একটা সাইজের, কিন্তু যার ওজন হচ্ছে 39.2 নিউটন। মানে এটার কারণে অবনমন ক্যালকুলেট করা লাগবে না, আমাদের ক্যালকুলেট করতে হবে যে দুইটা যে ওজন দিলাম 39.2 নিউটন দিলেই তো এটা একটু ইলংগেট করবে, আরও 39.2 নিচে দিছো আরও ইলংগেট করবে, আরও লম্বা হবে। তাহলে টোটাল যে ইলংগেশনটা সেইটা কত হবে, ঠিক আছে? সেইটা কত হবে, বুঝছো? ঠিক আছে, ওকে, ডান। এইবার তাহলে দেখো যে আমাদের টোটাল যে দৈর্ঘ্য বৃদ্ধিটা হবে স্মল এল, যেটা আমরা পাবো, দেখো বি প্রান্তের অবনমন মানে যে এই বি প্রান্তের অবনমন মানে দুইটা ভরকে ঝুলাইছো, ঝুলানোর পরে টোটাল ওই ওয়েটের কারণে এটা কতটুকু নেমে গেছে সেটাই কিন্তু আমাদেরকে বের করতে হলো। তো একটা জিনিস একটু খেয়াল করো, বলো তো আমাদের এই পুরা তারটা আসলে কি দুইটা সেগমেন্টে ভাগ করা হয়ে গেল না? একটা সেগমেন্ট হচ্ছে L1, আরেকটা সেগমেন্ট হচ্ছে L2। কেন ভাইয়া দুইটা সেগমেন্টে ভাগ করলাম? কারণ দেখো এই L2 যেই তারটা আছে, এই L2 তার কিন্তু মাত্র 39.2 নিউটন ক্যারি করে আছে। অন্যদিকে L1 সে কি শুধুমাত্র 39.2 ক্যারি করে আছে? না, এই L1 কে কিন্তু এটাকেও ক্যারি করতে হচ্ছে এবং এটাকেও ক্যারি করতে হচ্ছে। তাহলে বলো তো দুইজনের উপরে ওজন বল বা টান বল কি সেম? দুইটা টুকরা তার, উপরের তারের উপরে কিন্তু দুইটা ওজন বল কাজ করতেছে, কিন্তু নিচের যে তারটা আছে তার উপরে মাত্র একটা 39.2 কাজ করতেছে। তাহলে দুইটার উপরে তো এফ সেম না। তাহলে দুইটার উপরে যদি এফ সেম না হয়, তাহলে দুইটার কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণও একরকম না। এইটার দৈর্ঘ্য বৃদ্ধি যা পাবে, এইটার দৈর্ঘ্য বৃদ্ধি কিন্তু তার চেয়ে একটু কম হবে। সো আমরা চলো টোটাল দৈর্ঘ্য বৃদ্ধিটা বের করি। টোটাল যে দৈর্ঘ্য বৃদ্ধিটা হবে, সেই টোটাল দৈর্ঘ্য বৃদ্ধি সমান হবে L1 প্লাস L2, অর্থাৎ প্রথম টুকরা তারের জন্য যে দৈর্ঘ্য বৃদ্ধি এবং দ্বিতীয় টুকরা তারের জন্য যে দৈর্ঘ্য বৃদ্ধি, এই দুইটা দৈর্ঘ্যের যোগফল। ভালো কথা। স্মল এল সমান আমরা লিখতে পারি F ইন্টু ক্যাপিটাল L ডিভাইডেড বাই A ইন্টু ওয়াই। তো খেয়াল করো দুইটা তারেরই কিন্তু এ সেম, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম, একই তার ছিল, এবং দুইটা তারের ওয়াই সেম, কারণ দুইটা তারই একই উপাদানের, তারের উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক একই, এবং দুইটা তারেরই দৈর্ঘ্যও কিন্তু সেম, কারণ এই ভরটা যুক্ত করা হয়েছিল তারের একদম মাঝখান থেকে। এই যে দেখো তারটার মধ্যবিন্দুতে একটা 39.2 যুক্ত করা হয়েছিল, তাহলে পুরা তারের মাঝখানে কিন্তু 39.2 নিউটন ভার যুক্ত করা হয়েছিল। তাহলে দেখো এইটা হলো গিয়ে কিন্তু এল দুইজনের জন্য সেম, এ দুইজনের জন্য সেম, কারণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই দুইটা তারেরই, ওয়াইও দুইজনের জন্য সেম, কিন্তু এফ দুইজনের জন্য আলাদা আলাদা। সো এই কারণে আমরা দেখো এই যে এল ডিভাইডেড বাই এ ওয়াই এটাকে কমন রাখলাম এবং এখানে লিখলাম F1 প্লাস F2। সো ভাইয়া খেয়াল করে দেখো আমাদের ক্যাপিটাল এল যেটা, সেইটা হচ্ছে T
300 সেন্টিমিটার দৈর্ঘ্য মানে 3 মিটার দৈর্ঘ্য, 300 সেন্টিমিটার মানে হচ্ছে 3 মিটার। এখানে যে এলটা নিছো সেই L1 মানে কিন্তু তাহলে 1.5 মিটার এবং L2 মানেও হচ্ছে কিন্তু 1.5 মিটার, 1.5 মিটার। তাহলে এখানে যে এলটা আছে সেটা সমান লিখলাম 1.5 মিটার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেখো এত ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে পাই ইন্টু আর হচ্ছে 0.3 ইন্টু 10⁻³ পাই ইন্টু আর স্কোয়ার। ব্যাসার্ধ দিছিল তো, ইয়েস। মিলিমিটারকে মিটারে কনভার্ট করলাম, ইয়েস, পাই আর স্কোয়ার ইন্টু ওয়াই মানে কত, 2 ইন্টু 10⁻11। আচ্ছা ফাইন। এখন আসো F1 প্লাস F2। সো F1 হচ্ছে L1 এর উপরে প্রযুক্ত বল, সেটা কত টোটাল? এই 1 নাম্বার তারটা টোটাল কত নিউটনকে ধরে আছে? টোটাল সে ধরে আছে 39.2 ইন্টু 2 কে। আর F2 যেটা 2 নাম্বার যে তারটা সেটা শুধুমাত্র একটা 39.2 কে ধরে আছে। তাহলে এইবার তুমি ভাই হিসাব করে টোটাল যে দৈর্ঘ্য বৃদ্ধিটা সেটা বের করে দেখো কি আসে। টোটাল দৈর্ঘ্য বৃদ্ধিটা কত দেখো কি আসে। সো আমাদের 150 মানে 1.5 ডিভাইডেড বাই পাই ডিভাইডেড বাই 0.3 ইন্টু 10⁻³ স্কোয়ার। দেখো তো ভাই এটা কি 3.12 মিলিমিটার কিনা। যদি আমি যোগ বিয়োগ ভুল না করে থাকি তাহলে 3.12 মিলিমিটার, 10⁻³ দেখতে পাচ্ছি। দেখো তো তোমাদের সাথে আমার উত্তর মিলে কিনা। ক্যালকুলেটর আমার খালি চাপতে ভুল হয়ে যায়। দেখো তোমাদের সাথে আমার উত্তর মিলে কিনা। দেখো তো উত্তর মিলে কিনা তোমাদের সাথে। মিলছে? গুড। হ্যাঁ 3.2। ওকে ডান। তাহলে এইটাই হচ্ছে আনসার। ঠিক আছে। সো কি করলাম আমরা, দেখো দুইটা তার ছিল, তো এই তারের শেষে একটা ভরযুক্ত আর এই তারের শেষে একটা ভরযুক্ত। মূলত একটাই তার, তার মাঝখান থেকে একটা ভর দেওয়া এবং লাস্টে আরেকটা ভর দেওয়া, দুইটা ভরই সেম ছিল। তো মূল কনসেপ্টের জায়গাটা হলো দেখো যে এই তারটা কিন্তু দুইটা ওজনকে ধরে আছে। এখানে একটা 39.2 কে ধরে আছে, এইখানে একটা 39.2 কে ধরে আছে। কি এই দুইটা ভরের কারণেই কিন্তু এই তারটা লম্বা হবে। কিন্তু দেখো L2 যেটা সেটাকে টানতেছে মাত্র এই 39.2, তো এই তারটা লম্বা হবে কিন্তু খালি এই ভরটার কারণে। সো বাকি সব কিছু এক। দেখো টোটাল যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটা 1 নম্বরের দৈর্ঘ্য বৃদ্ধি আর 2 নম্বরের দৈর্ঘ্য বৃদ্ধির যোগফল। 1 নম্বরের দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে এই সূত্র, 2 নম্বরের দৈর্ঘ্য বৃদ্ধি এই সূত্র। কেন এগুলা 1 2 হলো না? কারণ দুইটা তারের জন্যই L A Y সবগুলা সেম। সো কমন নিলাম, কমন নেওয়ার পরে দেখো আমরা জাস্ট হিসাব করে বের করে ফেললাম। L সমান 1.5 কিভাবে? জাদু, জাদু। এই পুরাটা কি ছিল? পুরাটা কি ছিল? 300 সেন্টিমিটার ছিল না? পুরাটা ছিল না 3 মিটার? তাহলে অর্ধেক এক একটা কত? 1.5 মিটার 1.5 মিটার করে। তাহলে L1 এর যে দৈর্ঘ্য বৃদ্ধি এটা তো 1 নাম্বার তার, এটা তো 1 নাম্বার তার, এটা তো 2 নাম্বার তার। তাহলে 1 নাম্বার তারের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য এই যে L হচ্ছে কোনটা? এইটা L, সো এটা 1.5 মিটার। ওকে গুড গুড। পরেরটাতে আসো। দেখো ঝটপট এটা তুলে ফেলো। এটা যদি প্রশ্ন নাও তোলো সমস্যা নাই, আমার সাথে সাথে একটা ছবি এঁকে ফেলো। প্রশ্নের নাম্বারটা দিয়ে একটু ছবি এঁকে ফেলো। দেখো এখানে আমাদেরকে বলছে একটা স্টিলের তারের দৈর্ঘ্য হচ্ছে 3.2 মিটার, কপারের তারের দৈর্ঘ্য হচ্ছে এত।
সো তার দুইটার একটার এক প্রান্ত অপরটার এক প্রান্তের সাথে যুক্ত। সো দেখো এই যে এটা হচ্ছে একটা তার এবং এইটা হচ্ছে আর একটা তার। তো আমি একটা কাজ করি, দুইটা তারকে একটু আলাদা আলাদা করে প্রকাশ করার জন্য আমি হলাম এই যে দুইটা তার, ঠিক আছে। এইটা হলো স্টিলের তার, এই স্টিলের তারের দৈর্ঘ্য আমাদেরকে বলে দিছে 3.2 মিটার। তো স্টিলের তারের যে ইয়ংয়ের গুণাঙ্ক এটা হলো 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। কপারের তারের যে দৈর্ঘ্য সেটা আমাদেরকে বলে দিছে 4.4 মিটার এবং কপারের তারের যে ইয়ংয়ের গুণাঙ্ক এটা হলো 1.1 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। দুইটা তারেরই ব্যাসার্ধ দেওয়া আছে সেম। সো আমাদের স্টিলের তারের ব্যাসার্ধ যা, কপারের তারেরও ব্যাসার্ধ তাই, দুইটাই হচ্ছে 1.4 × 10⁻³ মিটার। এদেরকে একটা বল দ্বারা টানা হয়েছে, এদেরকে একই বল দ্বারা টানা হয়েছে। বলছে এই বলটা কত, যেইখানে তাদের টোটাল প্রসারণের পরিমাণ আমাদের দিয়ে দিছে 1.4 মিলিমিটার। আগের অঙ্কটার মতনই কিন্তু ভাইয়া। তাহলে দেখো এই দুইটা বস্তুকে, এই দুইটা তারকে একসাথে আগে যুক্ত করা হয়েছে, আঠা লাগানো হয়েছে বা যে কোনোভাবে তাদের ওয়েল্ডিং করা হয়েছে। করার পরে কি করা হলো, এই পাশ থেকে তাদের একটা বলে টানা হলো, একটা বলে টানা হলো, এই পাশটা ফিক্সড। সো এমন ভাবে টানা হয়েছে যাতে করে টোটাল দৈর্ঘ্য বৃদ্ধি হয় 1.4 মিলিমিটার। তো ভাই এটা হলো 1 নাম্বার আর এটা হলো 2 নাম্বার তার। তাহলে টোটাল যে দৈর্ঘ্য বৃদ্ধিটা পাওয়া যাবে সেটা কিন্তু দেখো স্টিলের তারের দৈর্ঘ্য বৃদ্ধি এবং কপারের তারের দৈর্ঘ্য বৃদ্ধির যোগফল। বুঝছো কিনা? দুইটা তার তো এখন কানেক্টেড, দুইটা তার একটার সাথে আরেকটা তো যুক্ত। এইরকম অবস্থায় যখন আমরা এই পাশ থেকে এটাকে ধরে টান দিলাম, টোটাল যে দৈর্ঘ্য বৃদ্ধিটা হবে সেটা হলো প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি এবং দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধির যোগফল। কথা ক্লিয়ার? সো খেয়াল করি, তারের দৈর্ঘ্য বৃদ্ধি যেইটা সেটা সমান সমান হবে F × LS ডিভাইডেড বাই AS × YS প্লাস F × L কপার ডিভাইডেড বাই এরিয়া অফ কপার × Y অফ কপার। দেখো আগের অঙ্কটারই জাস্ট ছোট্ট একটু ভ্যারিয়েশন, বুঝে নিতে হবে কিন্তু এগুলা। আগের অঙ্কটারই একদম ছোট্ট একটু ভ্যারিয়েশন। সো আমাদের এখানে এফটা তো সেম, এই এফটাই আমাদের বের করতে বলছে। বাকি ভাইয়া দেখো সব ডেটা কিন্তু তোমার দেওয়া। এফটা তুমি যদি কমন নাও তাহলে দেখো LS মানে কত, 3.2 মিটার। AS মানে কত, যেহেতু দুইটারই ব্যাসার্ধ সেম, ও আচ্ছা ভালো কথা, দুইটারই ব্যাসার্ধ যেহেতু সেম তো আমরা F/πr² এটাকে বাইরে নিয়ে আসি, F/a-টাকে বাইরে নিয়ে আসি। YS কত, 2 × 10⁻11 প্লাস LC মানে হচ্ছে 4.4 এবং YC মানে হচ্ছে 1.1 × 10⁻11। সো খেয়াল করো এই পাশে আসবে কত, 1.4 × 10⁻³ তাহলে ভাইয়া বাকি কাজটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিলাম, এই এফ এর মানটা কত ক্যালকুলেট করে দেখবা। এবং আশা করি এই পাশে আমার উত্তরও লেখা আছে, স্লাইডে এটার উত্তরও লেখা আছে সম্ভবত, দেখবা 154 না কত জানো, 154 সামথিং। ঠিক আছে, সো এইটা ক্যালকুলেট করে দেখবা কত আসে, এইটা ক্যালকুলেট করে দেখবা। এইটা অ্যান্সার লিখে দিচ্ছি 154 নিউটন। কাহিনী কিন্তু একদম সেম আগের মতন, একদম আগের মতন। আর এর মান দেওয়া আছে, এই যে আর এর মান দেওয়া আছে। ঠিক আছে, ঠিক আছে, বুঝেছো? ক্লিয়ার? চলো পরের প্রবলেমে চলে যাই। ওকে, পরের প্রবলেমে চলে যাই। চলো, এই প্রবলেমটা একটু মজার প্রবলেম, তুলে ফেলো তো দেখি। এইটা একটু তুলে ফেলো ঝটপট। তুলে ফেলো ঝটপট।
লিখেছ? একটা এম কেজি ভরের বস্তু একটা 2 মিটার লম্বা এবং 1 মিলিমিটার ব্যাসার্ধের স্টিলের তারের সাথে ঝুলছে। একটা এম কেজি ভরের বস্তু একটা 2 মিটার লম্বা এবং 1 মিলিমিটার ব্যাসার্ধের স্টিলের তারের সাথে ঝুলছে। তারের দৈর্ঘ্য প্রসারণের পরিমাণ 4 মিলিমিটার। এবার পুরা সিস্টেমটাকে একটা তরলের মধ্যে ডোবানো হলো, যার ঘনত্ব 2000 কেজি পার মিটার কিউব এবং ওই বস্তুর ঘনত্ব হচ্ছে 8000 কেজি পার মিটার কিউব। তাহলে বলছে তারের প্রসারণের নতুন পরিমাণ কত হবে? তাহলে দেখো কাহিনী কি। সো আমাদের এইটা মনে করো এখন এম কেজি ভরের একটা বস্তু, যেইটা আমাদের এই যে এম কেজি ভরের একটা বস্তু একটা 2 মিটার লম্বা, এল এর মান হচ্ছে 2 মিটার এবং 1 মিলিমিটার ব্যাসার্ধ 10 টু দি পাওয়ার -3 মিটার, 10 টু দি পাওয়ার -3 মিটার ব্যাসার্ধের স্টিলের তারের সাথে ঝুলছে। এই যে স্টিলের তারের সাথে এটা ঝুলছে, ঠিক আছে? এই যে সো এইটার ভর হলো গিয়ে এম কেজি। এই তারের কিন্তু কোনো ভরটর এখানে দেওয়া নাই, সো এগুলো নিয়ে প্যারা নাই কোনো। এখন বলছে যে দৈর্ঘ্য প্রসারণ সেটা হয়েছে 4 মিলিমিটার। আচ্ছা ফাইন। এইবার আমরা কি করছি, এই পুরা সিস্টেমটাকে ধরে আমরা এইবার নিয়ে গেছি একটা তরলের মধ্যে, এটাকে আমরা নিয়ে গেছি, বুঝছো? তাহলে সেই ক্ষেত্রে তরলের মধ্যে নিয়ে যাওয়ার পরে এখন তার দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, এইটা আমাদেরকে প্রশ্ন করছে। দেখো প্রশ্নটা বুঝছো কিনা। কি চেঞ্জ হবে বলো তো? তরলের মধ্যে যদি নিয়ে যাও, আগে যেরকম এই দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছিল, স্মল এল দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছিল এই এম কেজি ভরের এমজি এর কারণে। আগে এই তারের দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছিল এমজি এর কারণে। কথা বুঝো। আগে এই তারের দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছিল পুরাপুরি, কারণ এই এম ভরটা কিন্তু এই তারটাকে এমজি বলে টানছিল। কথা ঠিক? এই এম ভরটা কিন্তু এই তারটাকে কি করতেছে? এমজি বলে টানছিল। আচ্ছা ফাইন। যার কারণে স্মল এল সমান হয়েছে এতটুকু। এখন বলো তো, যদি আমি এটাকে একটা লিকুইডের মধ্যে রাখি, একটা তরলের মধ্যে যদি আমি এটাকে রাখি, তাহলে কি এই তারের উপরে এখনো শুধু এমজি বলই কাজ করবে? বলো তো, এই তারের উপর কি এখন আমাদের এই এমজি বল কাজ করবে? বলো তো, তারের উপরে কি এখন শুধু এমজি বল কাজ করবে? না। এই ভরটা কিন্তু এই তারটাকে আর আগের মতন এমজি বল দিতে পারবে না। এখন সে একটু কম বল দিবে, কারণ যেহেতু এম ভরটা একটা লিকুইডের মধ্যে আছে, তাই এই এম ভরের উপরে একটা প্লবতা বল কাজ করবে, একটা বয়েন্সি ফোর্স কাজ করবে। নতুন একটা ওজন কিন্তু এখানে পাওয়া যাবে। আগে ওজন ছিল এমজি, এই এমজি দিয়ে তারটাকে টেনে লম্বা করত, কিন্তু এখন কিন্তু এই এম ভরটা আর আগের মতন এমজি বল দিতে পারবে না। এমজি মাইনাস এফবি, মানে এখন কিন্তু এইটার ওজন আর পুরোপুরি এমজি নাই, মানে ইফেক্টিভ যে ওজনটা সেটা কত হয়ে গেছে? নিচের দিকে পৃথিবী এমজি টানতেছে, এতে কোনো চেঞ্জ নাই, কিন্তু পানির মধ্যে রাখার কারণে উপরের দিকে তো একটা এফবি বল কাজ করছে। তাহলে এই দুইটা মিলে টোটাল যে তারের উপরে টানটা দিবে, সেইটা কি আর আগের টানের মতন হবে? ধরো তুমি স্কুল ব্যাগ কাঁধে নিছো, ব্যাগ অনেক ভারী, তোমার কাঁধে যেরকম চাপ পড়বে, যে বলটা পড়বে, তোমার বন্ধু কি করলো, পিছন দিয়ে এসে তোমার ব্যাগটা একটু লিফট করলো, ব্যাগটা নিচ দিয়ে ধরে একটু উপর দিকে লিফট করলো, তাহলে কি তোমার এই ঘাড়ে ব্যথা, মানে একটু বলটা চাপটা কম পড়বে না? কম পড়বে। কেন? কারণ ও তো পুরা ওজনটা এখন আর কাজ করতেছে না কাঁধের উপরে, একটু কম ওজন কাজ করতেছে। সো এইখানে দেখো, এই বয়েন্সি ফোর্সের কারণে কিন্তু এখন আর পুরাপুরি এমজি বল কাজ করবে না, এখন একটু কম বল কাজ করবে, যার ফলে এই দৈর্ঘ্য বৃদ্ধিটাও একটু কম হবে। কথা বুঝছি? গুড সেলিম, ভেরি গুড।
তাহলে ভাইয়া খেয়াল করো, প্রথমত আমাদের এখানে যে এলটা পাওয়া গেছিল সেটা হচ্ছে এফ ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ইন্টু ওয়াই এর কারণে। এফ সমান সমান হচ্ছে এমজি ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ইন্টু ওয়াই। এমজি ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ইন্টু ওয়াই। সো এখানে পুরাপুরি এমজিটাই বসে গেছে এফ এর জায়গায়, ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ইন্টু ওয়াই। পারফেক্ট। এখন খেয়াল করো, যখন আমরা এল প্রাইম লিখব তখন যে প্রযুক্ত এফটা সেটা কিন্তু এখন আর এমজি না, এখন একটা নতুন এফ পাওয়া যাবে, এফ ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ইন্টু ওয়াই। এফ ইন্টু এফ প্রাইম ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ইন্টু ওয়াই। সো এইবার আমরা নতুন এফ প্রাইমটা কত সেইটা আগে বের করতে চাই। নতুন যে লব্ধি বলটা হবে সেটা তো আর এখন এমজি না, সেটা তো আর এখন এমজি না, এমজি মাইনাস হচ্ছে এফ বি, এমজি মাইনাস এফ বি বয়েন্সি ফোর্স। ভাইয়া এম মানে হচ্ছে রো অফ অবজেক্ট ইন্টু ভি ইন্টু জি, এবং বয়েন্সি ফোর্স সমান হচ্ছে লিকুইডের ঘনত্ব বস্তুর আয়তন ইন্টু জি। তাহলে দেখো অপসার এটা কি বয়েন্সি ফোর্স, এই যে দেখো রো এল ইন্টু ভি জি, রো ইন্টু ভি মানে কি ভর, এটা কার ভর, এটা কার ভর, এটা লিকুইডের ভর। কতটুকু লিকুইডের, অপসারিত লিকুইডের ভর। এই যে অপসারিত তরলের ওজন হচ্ছে কিন্তু আমরা বয়েন্সি ফোর্সের সমান এটা জানি। সো ভিজে যদি কমন নাও তাহলে দেখো রো অফ অবজেক্ট মাইনাস রো এল। সো এখান থেকে দেখো ভিজি যেটা, ভিজি যেটা সেই ভি হচ্ছে গিয়ে আমাদের আয়তনটা কত এটা তো এখনো জানি না। সো আয়তন হচ্ছে ভি ইন্টু জি, এদিকে রো অফ অবজেক্ট হচ্ছে 8000 মাইনাস রো অফ লিকুইড হচ্ছে 2000। সো আমাদের এখানে আসতেছে 6000 ইন্টু ভি ইন্টু জি। আচ্ছা বলো তো এই ভি সমান আবার আমরা কি লিখতে পারি, যেমন এখানে যে এম সমান কিন্তু লেখা যায় রো অফ অবজেক্ট ইন্টু ভি, রো অফ অবজেক্ট ইন্টু ভি, ঠিক আছে। সো আমরা এখানে ভি এর জায়গায় লিখতে পারি এম ডিভাইডেড বাই 8000, এম ডিভাইডেড বাই 8000 ইন্টু জি। তাইলে কি থাকে এটা 0.00000, 6/8 মানে হচ্ছে 3/4 mg, 3/4 mg। সো এটা হলো গিয়ে আমাদের এফ প্রাইম সমান সমান 3/4 mg। তাহলে ভাইয়া দেখো এল সমান সমান mg ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ওয়াই, এবং এল প্রাইম সমান সমান 3/4 mg। এই যে এটা হলো এফ প্রাইমটা, বোঝো নাই? দেখো এল প্রাইম বের করতে গেলে আমাদের কি দরকার ছিল, এল প্রাইম বের করতে গেলে আমাদের দরকার ছিল এফ প্রাইম ক্যাপিটাল এল বাই এ ওয়াই। এফ প্রাইমের মান কত, এফ প্রাইমের মান হচ্ছে 3/4 ইন্টু এম জি ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ওয়াই। এইটা হলো এল প্রাইম। এইটাকে দাও 1 নাম্বার ইকুয়েশন, এইটাকে দাও 2 নাম্বার ইকুয়েশন। সো আমরা মূলত 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে যদি ভাগ দাও তাহলে দেখো এল প্রাইম ডিভাইডেড বাই এল সমান সমান এখানে আসতেছে 3/4 ইন্টু এম জি ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ওয়াই, এবং ওইখানের যে এল সেটা সমান আসছে এ ওয়াই ডিভাইডেড বাই এম জি ইন্টু ক্যাপিটাল এল। এ ওয়াই এম জি এল এল কাটাকাটি, এল প্রাইম সমান সমান 3/4 ইন্টু এল মানে হচ্ছে ছিল 4 মিলিমিটার। সো 4 মিলিমিটার হিসাব করলে এখানে আসতেছে 3 মিলিমিটার। ভাইয়া ক্যালকুলেশন দেখো না, প্রসেস দেখো, ক্যালকুলেশন দেখো না। এই যে এল প্রাইম ডিভাইডেড বাই এল সমান সমান 3/4 আসলো, তাই না? তাহলে এখান থেকে দেখো এল এর মান দেওয়া ছিল আমাদের 4 মিলিমিটার, এই যে এল এর মান দেওয়া ছিল 4 মিলিমিটার। তাহলে এল প্রাইম সমান 3/4 ইন্টু 4 সমান সমান 3 মিলিমিটার। তাহলে নতুন অবস্থায় দৈর্ঘ্য বৃদ্ধি হবে 3 মিলিমিটার।
দুইটার ভি কিভাবে সমান হয়? একটা তো লিকুইডের ভি। যখন আমরা পুরাপুরিভাবে নিমজ্জিত করে দিব তখন বলো তো ভি, বস্তুর ভিও যা, লিকুইডের ভিটাও তাই না? মানে অপসারিত তরল কতটুকু হবে? যখন যতটুকু ওজন, যতটুকু আয়তন তুমি ভিতরে নিমজ্জিত করবা, ওই পুরা আয়তনের ভরটাই কি অপসারিত হয়ে যাবে? সো যখন পূর্ণ নিমজ্জিত তখন তো দুইটা ভি সেম। ঠিক আছে, দেখো ভাইয়া, পুরা জিনিসটা কিন্তু, খেলাটা কিসের? বাকি পুরা জিনিসটা কিন্তু ম্যাথমেটিক্স। তুমি আগে দেখো মেইন ফিজিক্সের পার্টটা বুঝছো কিনা। ফিজিক্সের পার্টটা কতটুকু? যে ভাইয়া আগে ছিল এম ভরের বস্তু, সেটা এমজি টান দিত, এর জন্য দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছিল 4 মিলিমিটার। এখন আমরা পুরা সিস্টেমকে তরলের মধ্যে নিয়ে গেছি, তাহলে তরলের মধ্যে তো আর পুরা এমজি কাজ করবে না, প্লবতা বলের কারণে এখন এমজিটা একটু কমে যাবে। তাহলে নতুন এফটা কত হবে সেইটা আমি আগে বের করলাম। যে দেখো নতুন এফটা হচ্ছে আগের এমজি এর 3/4 গুণ, 3/4। তাহলে এই এল প্রাইম বাই এল করে আমরা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম এইটা। দেখো বাদবাকি জিনিসগুলো যেহেতু সেম, তাহলে এল প্রাইম হচ্ছে প্রপোর্শনাল টু এফ প্রাইম। সো আমরা এটাও লিখতে পারতাম যে এল প্রাইম বাই এফ, L1/F1 সমান L2/F2, সেখান থেকেও বের করে ফেলতে পারতাম। দেখো এই পুরা পার্টটা হচ্ছে ম্যাথমেটিক্স, এগুলা নিয়ে ভয় পাওয়ার কিছু আছে? নাই। ফিজিক্সের পার্টটা এই পর্যন্ত, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস। ঠিক আছে, ডান, ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা। বুঝছি, গুড, আলহামদুলিল্লাহ। সহজ জিনিস। এখানে দুইটা অঙ্ক আছে, এগুলো করবো। এই অঙ্কটা একই টাইপের, একটু করে আসি। এটা দেখো, এটা খুব সুন্দর একটা প্রশ্ন। এক মিটার দৈর্ঘ্য এবং লিখে ফেলো 0.8 মিলিমিটার ব্যাসের একটা ইস্পাতের তারের দুইটা প্রান্ত এ এবং বি বিন্দুতে দৃঢ়ভাবে আটকানো আছে। এ বি রেখাটা হলো আনুভূমিক এবং এটার দৈর্ঘ্য হলো 1 মিটার। তারটার মাঝখান থেকে একটা বস্তুকে ঝুলাই দেওয়া হয়েছে। এই বিন্দুটি তার পূর্ব অবস্থা থেকে 1 সেন্টিমিটার নিচে নেমে যায়। তাহলে বস্তুটার ভর কত? বস্তুটার ভর কত? আর কয়টা ক্লাস? আরও 4-5টা মতন ক্লাস নিব, কারণ এটা তো গেল স্থিতিস্থাপকতা পার্টের উপরে, তারপরে প্রবাহী অংশের উপরেও নিব। এগুলা কিন্তু এক্সট্রা ম্যাথ সলভিং ক্লাস। যাদের মনে হচ্ছে ভাইয়া এখন অ্যাডভান্স প্রবলেম আমার দরকার নাই, আগে সিকিউ এমসিকিউ করি, তাদের জন্য প্রথম 10টাই শেষ, পুরো চ্যাপ্টার প্রথম 10টা ভালোভাবে শেষ করবা, এরপর সরাসরি সিকিউ এমসিকিউ প্র্যাকটিসের মধ্যে চলে যাবা। সিকিউ এমসিকিউ তো আমরা যথেষ্ট পরিমাণে সলভ করছি, ওইগুলার পরেও নিজে হাতে সলভ করবা কিছু, তাহলে চ্যাপ্টার শেষ। এখন যা করাচ্ছি এইগুলা কিন্তু অ্যাডভান্স প্রবলেমের মধ্যে, তো এইগুলা যদি মনে হয় কঠিন লাগতেছে আপাতত বাদ, আগে সবগুলা চ্যাপ্টার শেষ করো, সিকিউ এমসিকিউ পার্ট পর্যন্ত শেষ করো। ওকে, দেখো কি বলছে। সো আমাদের এখানে দেখো 1 মিটার দীর্ঘ এবং 0.8 মিলিমিটার ব্যাসের একটা ইস্পাতের তারের দুইটা প্রান্ত এ এবং বি বিন্দুতে আটকানো আছে। ধরো এইটা হলো আমাদের সেই 1 মিটার দীর্ঘ তার এবং যার ব্যাসার্ধ হচ্ছে 0.4 মিলিমিটার। এইটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু। সো এ আর বি বিন্দুর মধ্যে 1 মিটার দৈর্ঘ্যের তার একদম দৃঢ়ভাবে আটকানো আছে। বলেও দিছে পরের লাইনে যে এ বি এর দৈর্ঘ্য, আনুভূমিক দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। এখন বলছে কি শোনো, তারের মধ্যবিন্দু থেকে একটা বস্তুকে ঝুলাই দেওয়া হয়েছে। তারের একদম মাঝখান থেকে আমরা কি করছি, একটা বস্তুকে ঝুলাই দিছি, তার দিয়ে একটা বস্তুকে ঝুলাই দিছি। এখন ঝুলাই দেওয়ার পরে বলো তো তারটা দেখতে কি আর এরকম লাগবে? না, তারটা দেখতে আর এরকম লাগবে না। তারের নতুন যে অবস্থানটা হয়ে যাবে, একটু মাঝখান থেকে ধরার চেষ্টা করি। ধরো এইটা হচ্ছে গিয়ে সেই মাঝখানের জায়গাটা, মাত্র 1 সেন্টিমিটার, কিন্তু খুব বেশি বড় না, কারণ পুরা তারের দৈর্ঘ্য 1 মিটার, 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার থেকে মাত্র 1 সেন্টিমিটার বাড়ছে।
আমি জাস্ট আমাদের ক্যালকুলেশন ইজি করার জন্য এই লম্বা দাগটা একটু বড় করে দিলাম, কিন্তু এই দৈর্ঘ্যটা কিন্তু খুবই ছোট, খুবই ছোট। সো কি হয়েছে ভাইয়া দেখো, এইখানে যখন আমরা একটা বস্তুকে ঝুলাই দিছি, এইখানে আমরা যখন একটা এম ভরের বস্তুকে ঝুলাই দিছি, তখন আমাদের এই মধ্যবিন্দুটা, তারটার মধ্যবিন্দু থেকে বস্তুটা ঝুলালে বিন্দুটাই, যে তারের মধ্যবিন্দুটা পূর্বের অবস্থা থেকে কতটুকু নিচে নেমে যায়, 1 সেন্টিমিটার নিচে নেমে যায়। সো এইটুকুর মান হচ্ছে গিয়ে 1 সেন্টিমিটার। এই যে এইটুকুর মান কত, এইটুকুর মান হচ্ছে গিয়ে 1 সেন্টিমিটার। ঠিক আছে, এইটুকুর মান হচ্ছে গিয়ে 1 সেন্টিমিটার। আচ্ছা, এখন বললো বস্তুটার ভর নির্ণয় করো। এখন হঠাৎ করে আমরা এরকম টাইপের প্রশ্ন পেলে ক্লুলেস হয়ে যাই যে কি ভাই কোত্থেকে শুরু করব। সো খেয়াল করো, ভর বের করতে বলছে। কারণ ভর আর কেমনে বের করা যাবে এখানে? এইখানে সবার আগে তোমার যেটা চিন্তা আসতে হবে সেটা হচ্ছে ভাইয়া পুরা সিস্টেমটা তো সাম্যাবস্থায় আছে, ঠিক কিনা? পুরা বস্তুটা কিন্তু সাম্যাবস্থায় আছে। তো এম ভরের বস্তু তো নিচে পড়ে যাওয়ার কথা, যেহেতু পড়ছে না, তার মানে এই উপরের দিকে যে দুইটা তার এরকম বেঁকে আছে তারা দুইটা, এবং এই এমজি নিচের দিকের এমজি আর উপরের দিকের দুইটা টান বল, এরা তিনটা মিলে কিন্তু এই বস্তুটাকে এই জায়গাতে ধরে রাখছে। একটা তার এরকম ছিল, তারটা এরকম মাঝখান থেকে বেঁকে গেল। তাহলে খেয়াল করো, এই দিক বরাবর যে টান, তারপরে এই দিক বরাবর যে টান এবং এমজি বরাবর যে টান, এই তিনটা বলের লব্ধি শূন্য হওয়ার কারণেই কিন্তু বস্তুটা স্থির অবস্থায় আছে, বস্তুটা ঝুলে আছে, ফিক্স জায়গাতে আছে। তাহলে আমাকে আগে ওই ঝুলে থাকার যে সমীকরণটা, সাম্যাবস্থার যে সমীকরণটা, সেই সমীকরণটা আগে বের করতে হবে। তাহলে ভাইয়া খেয়াল করো, নিচের দিকে তো ভাই বল কাজ করতেছে এমজি, কোনো ডাউট আছে? না, নিচের দিকে এমজি বল কাজ করছে। আচ্ছা, এখন বলো তো, এই দিকে আমাদের একটা টান বল কাজ করবে, তারের টান বল, এবং সমান একটা টান বল কিন্তু এই দিকেও কাজ করবে, মাঝখান থেকে যেহেতু ঝুলাই দেওয়া হয়েছে, দুই পাশে সমান সমান সিমেট্রিক ভাবে দুইটা টান বল কাজ করবে। আচ্ছা বলো তো, এটা যদি ও বিন্দু হয় তাহলে কি আমি বলতে পারি কিনা, সাপোজ এই অ্যাঙ্গেলটা কোনোভাবে আমি বের করলাম, এটা হলো থিটা, এটা যদি থিটা হয় তাহলে ভাই এটাও কত, এটাও থিটা, এটাও থিটা। এখন দেখো, এই যে দুইটা টান বল আছে, এই দুইটা টান বলের এইটাকে চলো দুইটা উপাংশে ভাগ করি। একটা উপাংশ হচ্ছে এই দিক বরাবর, যেটা হলো টি কস থিটা, এবং আর একটা উপাংশ হচ্ছে এই দিক বরাবর, যেটা হলো টি সাইন থিটা। এই টি এর এদিক বরাবর উপাংশ হলো টি কস থিটা এবং এদিক বরাবর উপাংশ হলো টি সাইন থিটা। একইভাবে এই দিকের যে টান বলটা আছে তারও উলম্ব যে উপাংশ সেটা হচ্ছে টি কস থিটা এবং এদিকের উপাংশ হচ্ছে টি সাইন থিটা। সো খেয়াল করে দেখো, এই যে টি সাইন থিটা আর টি সাইন থিটা, এরা দুইটা ক্যান্সেল আউট হয়ে যাবে। উপর দিকে দুইটা টি কস থিটা থাকবে, যেটাই কিন্তু মূলত এমজি কে ব্যালেন্স করছে, যেটাই কিন্তু মূলত কাকে ব্যালেন্স করছে, এমজিটাকে ব্যালেন্স করছে। সো আমাদের এমজি সমান সমান হচ্ছে 2t cos থিটা। এইটা হলো আমাদের সাম্যাবস্থার সমীকরণ। আমাকে ভর বের করতে হবে। তাইলে দেখো তো, ভর যদি বের করতে চাই তাহলে আমার কোন কোন জিনিসগুলো অজানা সেটা এখন তাকাই। 2t cos থিটা ডিভাইডেড বাই জি। সো প্রথম প্রশ্ন, তুমি কি টি জানো? না। তুমি কি থিটা জানো? না। তাহলে কোনোভাবে তুমি যদি টি বের করতে পারো এবং থিটা বের করতে পারো তাহলেই কিন্তু এম এর মান কত বের হয়ে যাবে। সো খেয়াল করো অ্যাপ্রোচটা কিভাবে করলাম। যেটা জানতে চাইছে এম, সেই এম আমি কিভাবে পাবো সেই সংক্রান্ত চিন্তা ভাবনা শুরু করলাম যে ভাই ভর বের করা যায় আর কিভাবে। এই বস্তুটা ঝুলাই দিছি, তার মানে এটা স্টেবল আছে। স্টেবল থাকার মানে তার নিচের দিকের এমজি বল আর উপরের মানে যতগুলা বল কাজ করছে তাদের লব্ধি শূন্য। সো এইখানে দুইটা টান বল টি টি কাজ করতেছে, এই টান বলের উলম্ব উপাংশ 2t cos থিটা আর টি সাইন থিটা কাটাকাটি হয়ে গেল। সো 2t cos থিটাটাই কিন্তু এই এমজিটাকে ব্যালেন্স করছে, ধরে আছে। তাহলে এখান থেকে আমরা যখন এম সমান বের করলাম,
এম সমান কিন্তু দেখো ভাই 2t cos θ ডিভাইডেড বাই জি। এখন আমাকে মানে প্রথম অ্যাপ্রোচ কিন্তু আমার কাজ শেষ, যে এম এর সাথে লিঙ্কটা কোথায়, প্রবলেমটার আসলে ভরের সাথে সম্পর্কটা কোথায়, সেটা আমরা এই সমীকরণ দিয়ে বের করে ফেললাম। এখন এর পরের স্টেপের কাজ, যে ঠিক আছে আমি থিটা কোনোভাবে বের করতে পারি কিনা এবং টি কোনোভাবে বের করতে পারি কিনা। আসো প্রথমে আসো দেখি থিটা বের করা যায় কিনা কোনোভাবে। থিটা, আসো দেখি থিটা নির্ণয়। কেন থিটা নির্ণয় করব এটা কিন্তু এখন আমরা জানি, ক্লিয়ার ভিশন আছে। হ্যাঁ, কারণ এখানে থিটা বসাতে হবে। সো আমরা যদি থিটা বের করতে চাই তাহলে ভাইয়া দেখো অবশ্যই ত্রিকোণমিতি অ্যাপ্লাই করব। এইটুকু জানি 1 সেন্টিমিটার, বলো তো এই এও কত? এওটা কি 50 সেন্টিমিটার না? কারণ পুরাটা 100 সেন্টিমিটার বা 1 মিটার। 100 সেন্টিমিটারের অর্ধেক হচ্ছে 50 সেন্টিমিটার, আর এইটুকু হলো 1 সেন্টিমিটার। তো আমাদের যদি এইটা হয় ধরো সি বিন্দু, তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে এ সি সমান সমান, পিথাগোরাস অ্যাপ্লাই করে লিখতে পারি এ সি সমান সমান হচ্ছে আমাদের দেখো এ ও স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার। দেখো এ ও যেটা সেটা হলো 50 স্কোয়ার প্লাস ও সি যেটা এটা হলো 1 স্কোয়ার। কি করতেছি আমি থিটা বের করতেছি। ভাইয়া থিটা তো বের করার জন্য এসির মান লাগে না। হ্যাঁ ট্রু, লাগে না, আমার দরকারও নাই আসলে, এটা ভুলে বের করে ফেলতেছি, কিন্তু এসি অন্য একটা কাজে লাগবে, একটু পরেই দেখবো। সো 50 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার রুট করলে আসতেছে 50.01 সেন্টিমিটার এসি। যদিও এসি আমার লাগতো না, কারণ আমি দুইটা যেহেতু ভাইয়া ইয়া পেয়ে গেছি, দুইটা যেহেতু বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, একটা 50 একটা 1, তাহলে আমরা কিন্তু দেখো লম্ব বাই ভূমি ট্যান থিটা অ্যাপ্লাই করে কিন্তু থিটার মানটা বের করে ফেলতে পারি। ট্যান থিটা সমান সমান টেরা লম্বাভূত, লম্ব হচ্ছে 50 সেন্টিমিটার আর ভূমি হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স 50। তাহলে থিটা সমান সমান কত আসে দেখি, ট্যান ইনভার্স 50। সো থিটার মান আসে 88.85 গেল। থিটার মান বের করে ফেললাম। থিটার মানটা বের করে ফেললাম কত, লম্ব বাই ভূমি। ঠিক আছে, এইবার আসো আমাদেরকে বের করতে হবে টি। টি কেমনে বের করা যায়, কারণ থিটা বের হয়ে গেছে, ডান, এটা ক্লিয়ার। এখন কোনোভাবে যদি আমি টি বের করতে পারি তাহলে কিন্তু এমটা বের হয়ে যাবে। সো আসো এইবার আমরা দেখি কেমনে টি নির্ণয় করা যায়। টি কেমনে বের করা যায়? সো টি মানে হচ্ছে যে দড়ির টান বল, কতটুকু টান কাজ করছে। সো আমরা দেখো সূত্র জানি যে এফ ডিভাইডেড বাই এ সমান সমান ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। তো এখানের যে এফটা সেটাই কিন্তু আমাদের এই টান বলটা। আমি যদি টান বল টি বের করতে চাই তাহলে আমার লাগবে ওয়াই ইন্টু এ ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। সো খেয়াল করো ওয়াই এর মান কত। ওয়াই যেহেতু এটা কি স্টিলের তার বলে দিছিল, একটা দৈর্ঘ্য ইস্পাতের তার, হ্যাঁ ইস্পাত হইলেই ওয়াই 2 × 10⁻11। এটা প্রশ্নে দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে, মনে হয় দেওয়া ছিল, আমি তুলি না এখানে আর। এটা ওয়াই, এরিয়া কত, ব্যাস দেওয়া আছে 0.4 মিলিমিটার, তাহলে পাই ইন্টু 0.4 × 10⁻³ এত স্কোয়ার, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার ইন্টু স্মল এল। সো আমাদের স্মল এলটা কেমনে বের করবো এখন তোমরা আমাকে বুদ্ধি দাও তো। ক্যাপিটাল এল জানা আছে, আমি তো 50 সেন্টিমিটার দৈর্ঘ্যটা নিয়ে কাজ করতেছি। সো ক্যাপিটাল এল হচ্ছে 50 সেন্টিমিটার। আচ্ছা উপরে সেন্টিমিটার নিচে সেন্টিমিটার, উপরটা সেন্টিমিটার লাগলেই হবে, এটা সেন্টিমিটারে আছে। তাহলে বলো তো আমি এখন স্মল এলটা কেমনে বের করব? দেখো অলরেডি আমি আসলে বের করেই ফেলছিলাম। এ সিটা কিন্তু আমাদের নতুন দৈর্ঘ্য, 50 সেন্টিমিটার দৈর্ঘ্যটা আগে এল ছিল হচ্ছে 50 সেন্টিমিটার, ভর ঝুলানোর কারণে এটা যতটুকু ইলংগেট হলো সেটা হলো 50.01 সেন্টিমিটার, 01 সেন্টিমিটার। তাইলে আমাকে বলো তো দেখি ভাইয়া যে আমাদের স্মল এল সমান সমান কত হবে? 50.01 মাইনাস 50 সমান সমান 0.01 সেন্টিমিটার।
তাহলে বসাও এখানে 0.01। দেখো ভাই উপরেও সেন্টিমিটার তাই নিচেও সেন্টিমিটার রাখছি কিন্তু। তাহলে এইবার আসো আমরা টি এর মান বের করি, কত হয়। 2 × 10⁻11 ইন্টু 0.01 ডিভাইডেড বাই 50 ইন্টু পাই ইন্টু 0.4 × 10⁻³ স্কোয়ার। সো এইটার মান আসতেছে 20.11, 20.11 নিউটন। ব্যাস। তাহলে এম এর মান কত হয় এবার দেখো। এইটা হলো গিয়ে টি, এই যে এটা হলো গিয়ে টি দেওয়া, এটা হলো থিটা দেওয়া। তাহলে বসাও 2 × 20.11 ইন্টু cos 88.85 ডিভাইডেড বাই জি হচ্ছে 9.8। সো এম এর মান আসে 0.082, 0.082 কেজি। ঠিক আছে, দেখো 0.082 কেজি। ঠিক আছে, দেখো এই স্মল এল কিভাবে বের করছিলাম বলো তো ভাইয়া। যখন আমি এখানে একটা ভরকে ঝুলাই দিলাম, এই বস্তুটা যখন ঝুলে গেল তখন কি আমাদের এই টোটাল দৈর্ঘ্যটার 100 সেন্টিমিটার আছে? নাই, বেড়ে গেছে কিন্তু, কারণ এইটুকুই তো ছিল 100 সেন্টিমিটার। তারপর যখন আমি এটাকে টানে লম্বা করলাম তখন তো অবশ্যই এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্যের যোগফলটা এটার থেকে বড়। তাহলে আমাকে বের করতে হবে যে এইটুকু অংশের দৈর্ঘ্যটা কতটুকু বাড়ছে। সো এইটুকুর দৈর্ঘ্য কত হবে। দেখো এই 50 সেন্টিমিটারটাই কিন্তু বেড়ে এসি হয়ে গেছে, 50 সেন্টিমিটারটাই বেড়ে এসি হয়ে গেছে। তাহলে 50 সেন্টিমিটার হচ্ছে তার ক্যাপিটাল এল। এসি কত পিথাগোরাস দিয়ে বের করলাম। তাহলে স্মল এল সমান হচ্ছে নতুন দৈর্ঘ্য মাইনাস আদি দৈর্ঘ্য, এটাই হচ্ছে স্মল এল। সো আমরা এখানে স্মল এল নিলাম, ক্যাপিটাল এল নিলাম, টি বের করলাম, থিটা বের করছি, ডান, ইজি। ঠিক আছে, ক্লিয়ার। দেখো তো বুঝছি কিনা। ডান। ভাইয়া স্মল এলটা তো দুই দিক থেকেই বাড়ছে, তাহলে 2 দিয়ে গুণ হবে না? দেখো ভাইয়া, যদি এইটাকে তুমি 2 দিয়ে গুণ দাও তাহলে এইটাকেও 2 দিয়ে গুণ দিতে হবে না? বলো তো। যদি স্মল এলকে তুমি 2 দিয়ে গুণ দাও তখন এইটাকেও 2 দিয়ে গুণ দিতে হবে। সো 2 2 তো কাটাকাটি হয়ে যাচ্ছে। আমাদের কি দরকার? আমাদের দরকার বিকৃতি। বিকৃতি মানে কি ছিল? একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি কত। সো সেইটা তুমি 100 সেন্টিমিটারে কতটুকু বাড়লো হিসাব করো, বা 50 সেন্টিমিটারে কতটুকু বাড়লো হিসাব করো, একই কথা কিন্তু। একক একক দৈর্ঘ্যে বৃদ্ধি কিন্তু দুইটার ক্ষেত্রেই সেম। সো হ্যাঁ ঠিক, দুইটা বাড়ছে ঠিক আছে, কিন্তু আমি তো নিছিও 50, অর্ধেক নিছি। কারণ আমি অর্ধেক নিয়েই কাজ সেরে ফেলছি এখানে, যে এইটুকুতে টান বল কত কাজ করছে, টি কত কাজ করছে। ঠিক আছে, বিশাল মণ্ডল, বুঝতে পেরেছো? গেল। আচ্ছা, এই প্রবলেমটা এবার একটু দেখি, চলো। তুলে ফেলো ঝটপট। 120 সেন্টিমিটার দীর্ঘ একটা সুষম প্রস্থচ্ছেদের নলের একটা মুখ বন্ধ এবং নলটা ছিল পানি ভর্তি। খাড়া অবস্থায় নলটাকে টেনে লম্বা করার চেষ্টা করা হলে নলের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার বাড়ে, কিন্তু পানি স্তম্ভের দৈর্ঘ্য মাত্র 0.7 সেন্টিমিটার বাড়ে। কি লাভ এগুলো জেনে? বলছে নলের উপাদানের পয়সনের অনুপাত কত নির্ণয় করো। নলের উপাদানের পয়সনের অনুপাত কত নির্ণয় করো। মজা লাগতেছে এই প্রবলেমগুলো সলভ করতে? হ্যাঁ মজা লাগবে। আগের থিওরিগুলো পড়া থাকলে তখন মজা লাগবে, ধূপ করে এসে ক্লাসে ঢুকলে কিন্তু মজা লাগবে না। তাহলে আসো, বলছে আমাকে নলের উপাদানের পয়সনের অনুপাত। আগে কাহিনী কি দেওয়া আছে একটু দেখি তো। দেখো আমাদেরকে দেওয়া আছে
এইরকম একটা নল, ভালো কথা, এই নল দেওয়া আছে, বলছে যে নলের মধ্যে ভাই পানি দিয়া ভর্তি, পুরাটুকুতে পানি আছে, ফাইন। এখন কি করা হলো, নলটাকে টেনে লম্বা করা হয়েছে, নলটাকে টেনে লম্বা করা হয়েছে 1 সেন্টিমিটার। এখন স্বাভাবিকভাবেই যখন এটাকে টেনে লম্বা করা হয়েছে তখন নিশ্চয়ই এইটার যে পুরুত্ব ছিল সেই পুরুত্ব আর আগের মতন থাকবে না। তো যা হোক, সেটা হয় কি না হয় পরের আলাপ। আমাদেরকে বলছে খালি যে ভাই নলের দৈর্ঘ্যটা বাড়ানো হয়েছে 1 সেন্টিমিটার, নলের দৈর্ঘ্য বাড়ানো হয়েছে 1 সেন্টিমিটার, কিন্তু পানির দৈর্ঘ্যটা বৃদ্ধি পাইছে হচ্ছে, এখানে আগে পানি ছিল, এখন পানি বাড়ছে হলো 0.7 সেন্টিমিটার। দেখো আগে কিন্তু পানি ভর্তি ছিল, নলটা আগে পানি ভর্তি ছিল, এরপর যখন নলটাকে টেনে লম্বা করা হয়েছে তখন ভাইয়া বলো তো টেনে 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 লম্বা করলে এইটুকু দৈর্ঘ্য কি আর পুরাপুরি সেম থাকবে? এই প্রস্থটা কি আর পুরাপুরি আগের মতন থাকবে না? প্রস্থটা একটু সংকুচিত হয়ে যাবে, প্রস্থটা একটু সংকুচিত হয়ে যাবে। সো এটা 1 মিটার লম্বা হয়েছে, ঠিক আছে, কিন্তু পানি কিন্তু 1 সেন্টিমিটার বাড়ে নাই। তো এখন আমাদের বের করতে বলছে নল যেটা, এই নলের উপাদানের পয়সনের অনুপাত কত। সো বলো তো পয়সনের অনুপাত কি ছিল আগে, এটা দেখি আমরা। পয়সনের অনুপাতটা ছিল যে মাইনাস পার্শ্ব বিকৃতি, অর্থাৎ ব্যাসের পরিবর্তন ডিভাইডেড বাই আদি ব্যাস ডিভাইডেড বাই দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। তো দেখো ভাই, নলের উপাদানের যে আদি দৈর্ঘ্য মানে এই বিকৃতি, এটা কিন্তু আমাদের জানা আছে অলরেডি। দেখো আমি কোত্থেকে শুরু করলাম, শেষ থেকে শুরু করলাম, কিন্তু পয়সনের অনুপাত বের করতে বলছে। তাহলে পয়সনের অনুপাত সূত্র বসাও, দেখো কি কি জানো না, যেটা যেটা জানো না সেইটা এবার বের করার জন্য মাথা ঘামাও। অ্যাপ্রোচটা বুঝছো? বেশিরভাগ সময় ভাইয়া এই অ্যাপ্রোচ ফলো করলে তুমি ম্যাথ মিলাই ফেলতে পারবা। আমরা অনেক সময় প্রশ্ন পড়ে থ মেরে বসে থাকি। লাস্টের থেকে শুরু করো, কি চাইছে, যেটা চাইছে সেই রিলেটেড সূত্র কি, তার মধ্যে কি কি জানো আর কি কি জানো না, যেগুলা জানো না এবার সেটা বের করার চেষ্টা করো। গেম, পুরাটাই গেম, খেলা। সো খেয়াল করো, দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু? 1 সেন্টিমিটার। দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে 1 সেন্টিমিটার। এবং বলো তো আদি দৈর্ঘ্য কতটুকু দেওয়া? 120 সেন্টিমিটার দেওয়া আদি দৈর্ঘ্য। যেহেতু বিকৃতি, উপরে সেন্টিমিটার থাকলেও নিচেও সেন্টিমিটার দিবা। এখন আসো, আমরা এই যে ব্যাস কত, ব্যাসার্ধ কত, এগুলা জানি না, এবং আমাদের দেখো ব্যাস নিয়ে কোনো কিছু বলে নাই এখনো পর্যন্ত। বাহ, ব্যাস আগে কত ছিল, নতুন কত হয়েছে, এগুলো নিয়ে কিচ্ছু বলে নাই। এখন এই ব্যাসের হিসাব আমরা কিভাবে পাবো? আমাদের খালি বলা এর দৈর্ঘ্য হলো 120 সেন্টিমিটার, আমাদের বলা আছে এর দৈর্ঘ্য হলো 120 সেন্টিমিটার, এটাকে টেনে 1 সেন্টিমিটার লম্বা করা হয়েছে, পানি স্তম্ভের দৈর্ঘ্য এতটুকু নাকি বাড়ছে। সো এটা জেনে আমার কেমনে আমি পয়সনের অনুপাত বের করব? কি কনসেপ্ট এখানে আমি খাটাতে পারি, যেটা খাটালে আমি এখানে ডি এর একটা ক্যালকুলেশন পাবো, ডি এর একটা অনুপাত পাবো? চিন্তা করো তো, এখানে পানির একটা দৈর্ঘ্য বৃদ্ধি দিয়ে দিছে, উপাদানের একটা দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে। তাহলে আমরা কি অ্যাপ্রোচ ফেললে, কি অ্যাপ্রোচ ফলো করলে আমরা ব্যাসের পরিবর্তন কত এইটা বের করতে পারবো? যেহেতু পানির কথা বলছে, বলতো পানির যে আদি আয়তন আর পানির যে শেষ আয়তন, ভাইয়া নলের আমি যা খুশি তাই চেঞ্জ করি, কিন্তু পানির আয়তনের থেকে আমি হাত দিছি? আমি কি এখানে কোনোভাবে তাপমাত্রা বাড়াই টাড়াই পানির আয়তনের কোনো চেঞ্জ করছি? না, পানির আয়তন কিন্তু আগের মতনই আছে। তাহলে এখন দেখতে হবে যে এইখানেও পানির আয়তন যা ছিল 120 সেন্টিমিটার লম্বায়, 120.7 সেন্টিমিটার লম্বাতেও পানির আয়তন একই রকম আছে। তাহলে এই সিলিন্ডারের মধ্যে কত আয়তনের পানি ঢুকছে এইটা তো আমি বের করতে পারি। তাহলে দুই জায়গার আয়তন দেখো, এইখানকার আদি আয়তন মনে করো D1, এইখানের আয়তন মনে করো D2। সো আমাদের যেহেতু পানির আয়তন কনস্ট্যান্ট, যেহেতু আমাদের পানির আয়তনের কি কোনো পরিবর্তন হয়েছে না,
তার মানে দেখো পানির আদি আয়তন সমান সমান হবে পানির শেষ আয়তন, রাইট? সো আমাদের আদি আয়তন হচ্ছে পাই d1 স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই আর স্কয়ার, দৈর্ঘ্য কত? 120 সেন্টিমিটার। 120, এটাকে কেন মিটারে ভাঙালাম না? কারণ ওই পাশেও আমি সেন্টিমিটারে রাখবো, সো কাটাকাটি হয়ে যাবে। ওই যে এটাকেও 100 দিয়ে ভাগ দিব, ওইটাকেও 100 দিয়ে ভাগ দিব, আলটিমেটলি দুই পাশ থেকে কাটাকাটি হয়ে যাবে। সো খেয়াল করো, পাই আর স্কয়ার এইচ, ভাই সিলিন্ডারের আয়তন কি? ভি সমান সমান পাই আর স্কয়ার এইচ না? তো আর এর জায়গায় যদি ডি দিয়ে লেখো, আর মানে হচ্ছে ডি বাই 2, তাহলে এই যে ডি বাই 2 স্কয়ার ইন্টু এইচ, সো এই যে পাই ডি স্কয়ার বাই 4 ইন্টু এইচ, ওইটাই লিখছি এখানে, সমান সমান হচ্ছে পাই ডি 2 স্কয়ার ইন্টু 120.7 বাই 4। তাহলে পাই বাই 4 কাটাকাটি করলে যেটা থাকে, d1 স্কয়ার ডিভাইডেড বাই d2 স্কয়ার ইকুয়ালস টু 120.7 ডিভাইডেড বাই 120, ঠিক আছে? করো রুট d1 বাই d2, 120.7 বাই 120, রুট করলে আসতেছে 1.0029। তাহলে আমরা কি এখান থেকে ব্যাসের একটা সম্পর্ক পেলাম না? সম্পর্ক দিয়ে তো লাভ নাই, আমাদের দরকার ব্যাসের পরিবর্তন। তাহলে এখন কথা হচ্ছে আমরা এই পরিবর্তনটা কিভাবে পাবো? আমরা এই ব্যাসের পরিবর্তনটা কিভাবে পাবো? ঠিক আছে, ঠিক আছে। ওকে, সো আমাদের দেখো, যদি আমরা একটা কাজ করি, এখান থেকে যদি জাস্ট আমাদের কি দরকার? আদি দৈর্ঘ্য ডিভাইডেড বাই ইয়াটা কত, তাই না? তো সেই ক্ষেত্রে এটা অনেকভাবে করতে পারি, আমরা বিয়োজন করে করতে পারি। d1 সমান কত এটা দেখে তারপরে হিসাব করতে পারি। যেমন দেখো যে আমরা d2 সমান কি লিখতে পারি বলতো? বিয়োজন করে দেখালাম না? বিয়োজন করে আরো ইজি হবে, কিন্তু চলো বিয়োজন করে দেখাই। d2 ডিভাইডেড বাই d1 বলো তো কত আসে? d2 বাই d1 মানে কত আসে? 1 বাই অ্যান্সার করলে আসতেছে 0.997। যদি আমরা বিয়োজন করি তাহলে আসছে d2 মাইনাস d1 ডিভাইডেড বাই d1 সমান সমান 0.997 মাইনাস 1 ডিভাইডেড বাই 1। বলো তো এইটাই কি আমাদের সেই ব্যাসের পরিবর্তন না? ডেল্টা ডি। আর এইটা হচ্ছে আমাদের সেই আদি দৈর্ঘ্য। তাহলে ভাইয়া যেটা আসে সেটা হচ্ছে মাইনাস 0.0029। সো এখান থেকে আমরা দেখো সূত্রের মাইনাস, এটা আরও মাইনাস 0.0029, এটা হচ্ছে ব্যাসের পরিবর্তন। তাহলে সিগমা সমান সমান কত হয় বের করে ফেলি। এইটা আসতেছে 0.348, এইটা আসতেছে সিগমার মান, এইটা আসছে সিগমার মান। পারফেক্ট, পারফেক্ট, ঠিক আছে। দেখো প্রবলেমগুলা, ম্যাথমেটিক্যাল পার্টগুলা স্কিপ করো, মানে ওগুলা নিয়ে ভয় পেও না। এই ক্লুটা বুঝতে হবে তোমাকে যে পানির দৈর্ঘ্য কতটুকু বাড়ছে এটা আমাদের দেওয়া আছে। তাহলে সেখান থেকে আমি কেমনে ব্যাসের পরিবর্তনটা হিসাব করতে পারবো? সো পানির আয়তন তো চেঞ্জ হয় না, তাহলে ওই আয়তনটা কনস্ট্যান্ট ধরে আমরা কিন্তু ব্যাসের সম্পর্ক বের করতে পারবো। এই সম্পর্ক কেমনে? এটা ম্যাথের কাজ। সম্পর্ক বের করলাম,
আমরা এইটুকু দেওয়া আছে, হিসাব করে ফেললাম। অঙ্ক কিন্তু কঠিন না, এটা অঙ্কটা কিন্তু কঠিন না, ফিজিক্সের পার্টটা ভেরি ইজি, ভেরি ইজি। বুঝছি সবাই? বলো তো, বুঝতে পারছি? বলুন। ওকে, যদি বুঝে থাকি তাহলে তো ভেরি গুড, তাহলে তো ভেরি গুড। তাহলে আসো এইবার এই প্রবলেমটা একটু দেখি। অনেক সুন্দর সুন্দর প্রবলেম আছে, মজার মজার প্রবলেম আছে। এটা একটু বড় প্রশ্ন, যেহেতু 1.5 মিনিট সময় দিলাম। আস্তে আস্তে তোলো। না, নলের ভলিউম সেম থাকবে না ভাইয়া, আমরা এটা বলছিলাম। যদি কোনো একটা তারকে টানার ফলে যদি তার আয়তন সেম থাকে, তখন তার পয়সনের অনুপাত 0.5 হয়। এটা একটা সিকিউ সলভিং এর মধ্যে করাইছিলাম। কিন্তু ওই টানাটানির সময়ে আয়তন কিন্তু সেম নাও থাকতে পারে ওই উপাদানের। যদি সেম থাকে তাহলে পয়সনের অনুপাত হয় 0.5। সো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আয়তনটা সেম থাকে না। শেষ তোলা। দেখো কি বলছে। বলছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং 25 কেজি ভর বিশিষ্ট একটা গোলককে একটা ইস্পাতের তারের সাহায্যে বাড়ির ছাদ থেকে ঝোলানো হলো। তো ঝুলাই, এই যে এইরকম ইস্পাতের তারের সাহায্যে আমরা এই গোলকটাকে ঝুলাইলাম। আচ্ছা, যার ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, 25 কেজি ভর, এগুলো আমাদের দেওয়া আছে। এম এর মান হচ্ছে 25 কেজি এবং এটার ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার। ওকে, মেঝে থেকে ছাদের উচ্চতা হলো 521 সেন্টিমিটার। তো মেঝেটা আছে মনে করো এইখানে, এটা হলো আমাদের মেঝে এবং এটা হলো সেই সিলিংটা। আমাদের বলছে যে এই মেঝে থেকে সিলিং এর যে উচ্চতা সেটা হলো 521 সেন্টিমিটার। সেটা হলো 521 সেন্টিমিটার। যখন গোলকটাকে সরল দোলকের পিণ্ডের মতন দোলানো হলো, তখন গোলকটার নিচের অংশ মেঝে স্পর্শ করে গেল। এর মানে কি বুঝছো? আচ্ছা বলো তো, কোনো একটা তারকে তুমি কি করলা, ধরে আসো, একটা তারকে ধরে আসো, নিচে একটা ভর যুক্ত করা। আচ্ছা বলো তো, এই অবস্থাতে কি তোমার ধরে রাখতে বেশি কষ্ট হবে, নাকি ধরো তুমি এটাকে দোলাচ্ছ, সেই দোলানোর সময় যেই মুহূর্তে এই বস্তুটা নিচে চলে আসলো, একদম সর্বনিম্ন বিন্দুতে যখন চলে আসলো, সেই সময় তোমার দোলাতে বেশি কষ্ট হবে? বলো তো কখন এটাকে দোলাতে কষ্ট বেশি হবে, মানে কখন টান বলটা বেশি হবে? যখন এই অবস্থায় আসো তখন টান বলটা বেশি, নাকি যখন দোলানো হচ্ছে তখন টান বলটা বেশি? একটা ভারী বস্তুকে দড়ি দিয়ে ধরে আসো, তখন তোমার হাতে বেশি ব্যথা লাগবে, নাকি যখন ঘুরাচ্ছ তখন এই নিচের বিন্দুতে যখন আসবা তখন তোমার হাতে ব্যথা বেশি লাগবে? চিন্তা করে দেখো, ধরে রাখতে কিন্তু বেশি ব্যথা না,
যখন ঘুরাচ্ছ সেই সময় কিন্তু এই নিচের অংশটা ট্রাভেল করতে বেশি ব্যথা লাগবে। সো টান বল কিন্তু দুইটা ক্ষেত্রে একরকম লাগবে না। টান বলটা কিন্তু দুইটা ক্ষেত্রে একরকম লাগবে না। টান বলটা দুইটা ক্ষেত্রে একরকম লাগবে না। সো যদি শুধুমাত্র দেখো যখন তুমি এই বস্তুটাকে ধরে আসো, এই যে দেখো, যখন তুমি বস্তুটাকে ধরে আসো, এই যে ভাইয়া দেখো, এই সময় কিন্তু উপরের দিকের যে টান বল এবং নিচের দিকের যে এমজি বল এইটা পরস্পর সমান, টি সমান সমান এমজি, দ্যাটস ইট। কিন্তু বলতো যখন এই বস্তুটাকে ঘোরানো হচ্ছে বা দোলানো হচ্ছে তখন টান বল কি আর আগের মতন থাকে? ধরো এই দিক বরাবর তার একটা নির্দিষ্ট বেগ আছে ভি। যখন এই বস্তুটা এরকম করে দুলতে থাকবে, ভাইয়া বলো তো, যখন এই বস্তুটা এরকম করে দুলতে থাকবে, ভি বেগে দুলতে থাকবে, এটা যেহেতু একটা বৃত্তাকার পথ ফলো করছে, এটা যেহেতু এরকম একটা বৃত্তাকার পথ ফলো করছে, তাহলেই কিন্তু তার এই ঘূর্ণনের জন্য একটা কেন্দ্রমুখী বল দরকার, একটা কেন্দ্রমুখী বল দরকার। এখন এই কেন্দ্রমুখী বলের যোগানটা কে কে মিলে দিবে? সেটা হচ্ছে একটা দিবে উপরের দিকে টান বল এবং নিচের দিকের যে এমজি বল, এরা দুইটা কাটাকাটি করে যা বেঁচে থাকবে সেটাই কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দিবে। নিউটনীয় বলবিদ্যা। সো খেয়াল করো, এখানে যে লব্ধি বলটা পাওয়া যাবে সেটাই কিন্তু আমাদেরকে কেন্দ্রমুখী বলের যোগান দিবে। সো তাহলে এফ নেট কোনটা? টি মাইনাস এমজি সমান সমান হচ্ছে এফসি। তাহলে টি সমান সমান হচ্ছে এফসি প্লাস এমজি। তাহলে দেখছো, যখন এটাকে ধরে আসো সেই সময় যতটুকু টান বল লাগে, যখন বস্তুটা ঘুরানো হচ্ছে তখন কিন্তু টান বলটা আগের তুলনায় বেশি লাগছে। এখন বলো তো, যদি দড়িতে টান বল আগের তুলনায় বেড়ে যায় তাহলে কি দৈর্ঘ্য বৃদ্ধিটাও বাড়বে না? যদি এইটা ঝুলানো থাকলে টান বল যতটুকু, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি যতটুকু। যখন বস্তুটা গতিশীল হওয়ার কারণে টান বলটাও বেড়ে গেল, টান বল বেড়ে যাওয়া মানে দৈর্ঘ্য বৃদ্ধিটাও কি হবে? বৃদ্ধি পাবে, স্মল এলটা বৃদ্ধি পাবে। আচ্ছা, সো খেয়াল করো, আমাদের শুরুতে বলছিল যে এইটুকু যে দৈর্ঘ্যটা আছে, এইটুকু দৈর্ঘ্য হচ্ছে আমাদের 500 সেন্টিমিটার। কই কই কই, এই যে তারের প্রাথমিক দৈর্ঘ্য বলছে 500 সেন্টিমিটার, এইটা হলো 500 সেন্টিমিটার। এবং দেখো এই ববের ব্যাসার্ধ হচ্ছে 20 সেন্টিমিটার। ববের ব্যাসার্ধ হচ্ছে টোটাল ব্যাস যেটা, সেটা হচ্ছে 20 সেন্টিমিটার। হ্যাঁ, দেখো 10 সেন্টিমিটার হলো ব্যাসার্ধ, 10 সেন্টিমিটার ব্যাসার্ধ, এই যে 10 সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ। তাহলে টোটাল ব্যাস কত? 20 সেন্টিমিটার। তো বলো তো, টোটাল যে দৈর্ঘ্যটা একদম ওই সিলিং থেকে ববের শেষ প্রান্ত পর্যন্ত টোটাল যে দৈর্ঘ্যটা, সেই মোট দৈর্ঘ্যটা আসলে কতটুকু? মোট যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্য কিন্তু 500 সেন্টিমিটার হচ্ছে সুতার দৈর্ঘ্য আর 20 সেন্টিমিটার হচ্ছে ববের ব্যাসার্ধ। তাহলে দুইটা মিলে যোগফল হচ্ছে 520 সেন্টিমিটার। কিন্তু আমাদের সিলিং আছে কোথায়? সিলিং আছে 521 সেন্টিমিটার নিচে। আর এই বলটা কিন্তু বা ববটা কিন্তু এই পৃষ্ঠ থেকে 1 সেন্টিমিটার উপরে দিয়ে পার হয়ে যাওয়ার কথা, স্পর্শ করার কথা না। যখন এটাকে নর্মাল তুমি ক্যালকুলেশন করতেছো তখন দেখো এর কিন্তু 1 সেন্টিমিটার এখানে গ্যাপ থাকার কথা। কিন্তু প্রশ্নে বলে দিছে যখন গোলকটাকে সরল গোলকের পিণ্ডের মতন দোলাবা তখন গোলকের নিচের অংশটা মেঝে স্পর্শ করে গেল। সো বলতো, যদি এটা মেঝে স্পর্শ করে যায় তার মানে এই মোট দৈর্ঘ্যটা আসলে কতটুকু হয়ে গেছে? এই মোট দৈর্ঘ্যটা আসলে কতটুকু হয়ে গেছে? 521 সেন্টিমিটারই হয়ে গেছে না? ঠিক আছে, সো তখন কিন্তু এইটা 521 সেন্টিমিটার হয়ে গেছে। কারণ তা না হলে তো এই ববের শেষ মাথাটা এইটা তো নিশ্চয়ই এই দোলকটাকে, এই পৃষ্ঠটাকে, মাটিটাকে স্পর্শ করতো না। যেহেতু মাটিটাকে এটা স্পর্শ করে দিয়ে গেছে,
যেহেতু মাটিটাকে এটা স্পর্শ করে দিয়ে গেছে, তার মানে অবশ্যই ওই সিলিং থেকে মাটির যে দৈর্ঘ্যটা সেটাই কিন্তু এই পুরা স্ট্রাকচারের দৈর্ঘ্যের সমান। সো তখন দেখো মোট দৈর্ঘ্য হওয়ার কথা 520, কিন্তু যখন দুলছে তখন যেহেতু টান বেশি তাই দৈর্ঘ্যটাও বৃদ্ধি পেয়ে 521 হয়ে গেছে। তাহলে বলো তো দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে কতটুকু? দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, তারের দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে কতটুকু? দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল সমান সমান 521 মাইনাস 520 সমান সমান 1 সেন্টিমিটার। এই ববের ব্যাসার্ধটুকু তো আর চেঞ্জ হয় নাই, সো 20 কাটে দাও, তাহলে দেখো এটা হলো 500, এটা 501, তাহলে 500 থেকে 501 বাদ দিলে 1 সেন্টিমিটার বাড়ছে টোটাল। তার মানে ওই সরল দোলকের সুতার যে দৈর্ঘ্যটা, সুতার দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে 1 সেন্টিমিটার। এখন আমাদেরকে বের করতে বলছে, দেখো দোলনের সর্বনিম্ন বিন্দুতে দোলকের গতিবেগটা কত, গোলকের গতিবেগ কত, মানে এই ভিটা কত, এটা আমাদেরকে বের করতে বলেছে। এখন এই ভিটা পাবো কোত্থেকে? ভিটা পাবো কোত্থেকে? দেখো টি সমান সমান এফসি প্লাস এমজি, টি সমান সমান এফসি প্লাস এমজি। তাহলে আসো টি ইকুয়ালস টু এফসি মানে লেখা যায় এমভি স্কোয়ার বাই আর প্লাস এমজি। এখন খেয়াল করো, আমাদের বের করতে বলছে ভি, আমাদের বের করতে বলছে ভি। আমরা কার কার মান জানি না, আমরা টি এর মানটা এখনো জানি না, এম এর মান আমরা জানি 25 কেজি, ভি এর মানটা আমাদের এখান থেকে বের করতে হবে। সো দেখো এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর সমান সমান হচ্ছে টি মাইনাস এম জি। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু আসছে টি মাইনাস এম জি ইন্টু আর ডিভাইডেড বাই এম। জাস্ট ভি এর মানটা কত এইটা বের করলেই কিন্তু হচ্ছে, এইটা বের করলেই কিন্তু হচ্ছে। এখন এই ভি বের করার জন্য কি লাগবে? এম তুমি জানো, টিটা বের করা লাগবে, আরটাও জানো তুমি। তাহলে টি এর মানটা বের করাটা হচ্ছে এখন মেইন কাজ। টি কিভাবে বের করব? সো নতুন টিটা বের করার জন্য দেখো আমরা জানি টি বাই এ সমান সমান ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে টি সমান হবে ওয়াই ইন্টু এ ইন্টু স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। সো আমরা এখান থেকে ভাইয়া ওয়াই এর মান জানি 2 × 10⁻11 দেওয়া আছে। আচ্ছা, তারের ব্যাসার্ধ বলা আছে, সো পাই ইন্টু 0.05 ইন্টু 10⁻² স্কোয়ার ইন্টু দেখো স্মল এল তুমি জানো 1 সেন্টিমিটার, এবং ক্যাপিটাল এলটা কত বলো তো? আদি দৈর্ঘ্য কত ছিল? 500 সেন্টিমিটার ছিল, আদি দৈর্ঘ্য ছিল 500 সেন্টিমিটার। তো ভাই এখান থেকে আমরা টি এর মান কত এইটা বের করে ফেলতে পারবো। টি এর মান কত এইটা আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, দেখি টি এর মান কত আসে। 2 × 10⁻11 ইন্টু পাই ইন্টু 0.05 ইন্টু 10⁻² স্কোয়ার ভাগ 500, 314.159, 314.16 নিউটন, এটা হলো টি। তাহলে টি পেয়ে গেছি, এমও জানা আছে, আর বের করতে হবে। আরটা কত ভাই বলো তো? আরটা কেমনে বের করব? দেখো নতুন ক্ষেত্রে যে আরটা হবে টোটাল হচ্ছে 521 সেন্টিমিটার। আমরা আরটা বের করতে চাই। আর যেহেতু এইটা মাটি স্পর্শ করে গেছে, তো আমাদের আর কোনটা? আর তো ভাই ওই যে ঝুলন বিন্দু থেকে সেন্টার পর্যন্ত দূরত্বটা। তাহলে দেখো এই নিচ পর্যন্ত উপরের দৈর্ঘ্যটা কিন্তু 521 সেন্টিমিটার। আর সমান সমান দেখো 521 সেন্টিমিটার
মাইনাস হলো ববের ব্যাসার্ধ হলো 10 সেন্টিমিটার, তাহলে থাকে 511 সেন্টিমিটার। এইটাকে মিটারে কনভার্ট করলে 5.11 মিটার। বুঝলা কি করলাম? আমাদের বের করা দরকার mv স্কয়ার বাই আর। সো এই পয়েন্ট থেকে এই ঝুলন বিন্দুর যেই দূরত্বটা, এই দূরত্বটা আমাদের লাগবে। সো যখন এটা টান টান হয়ে আছে সেই অবস্থাতে দেখো 521 সেন্টিমিটারে কিন্তু এটা টাচ করেছিল। তাহলে সেখান থেকে যদি এই ববের ব্যাসার্ধটুকু বাদ দাও তাহলে যেটা থাকবে সেটাই হচ্ছে আর এর ভ্যালু। তবে এত নিখুঁতভাবে না করলেও কোনো যে প্রবলেম হবে এরকম না, কারণ আসলে দৈর্ঘ্য বৃদ্ধিটা এখানে খুবই স্মল, খুবই ছোট। সো আমাদের আহামরি যে বেগের খুব বেশি পরিবর্তন চলে আসবে বিষয়টা এরকম না। সো দেখি 314.16 মাইনাস এম হচ্ছে 25 ইন্টু 9.8। আচ্ছা, ইন্টু হচ্ছে 5.11 ডিভাইডেড বাই ভর হচ্ছে 25, রুট করলে আসতেছে 3.76। বেগের মান আসে 3.76 মিটার পার সেকেন্ড। এইটাই হলো গিয়ে আনসার। দেখো মিলেছে কিনা। ঠিক আছে, দেখো ক্লিয়ার কিনা। সো আমি পুরোটা একবার রিক্যাপ করছি, প্রবলেমটা দারুণ। দেখো আমাদের প্রথমে একটা দৈর্ঘ্য বলে দিছিল, তারপর বলে দিছিল 20 সেন্টিমিটার ব্যাসের একটা বব ঝোলানো আছে, তাহলে টোটাল হলো 520 সেন্টিমিটার। বলে দিছিল সিলিং থেকে মেঝের উচ্চতা হলো 521। এখন যখন এটাকে দোলানো হবে তখন কিন্তু টান বল বাড়বে, দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হবে, এবং সেই সময় দেখা গেল যে এই ববের যে নিচের পয়েন্টটা সেটা ইয়াকে স্পর্শ করে গেল। সো যেহেতু এটা স্পর্শ করে গেছে তার মানে কিন্তু এখন এই 521 সেন্টিমিটারই এই পুরা সরল দোলকটার দৈর্ঘ্য হয়ে গেছে, পুরা দৈর্ঘ্যটা 521 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আগে ছিল 520, এখন হয়ে গেছে 521, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে কতটুকু? 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। এখন সেটা কথা না, আমাদেরকে বের করতে বলছিল বেগ কত। সো বেগটা বের করার জন্য আমরা সমীকরণ অনুযায়ী যেটা দেখলাম টি সমান এফ সি প্লাস এম জি। সো এখান থেকে এম ভি স্কোয়ার বাই আর আমরা দেখলাম ভি বের করার জন্য দুইটা জিনিস লাগবে, একটা টি একটা আর। সো টি বের করার ক্ষেত্রে আমরা ইয়ংয়ের গুণাঙ্ক দিয়ে টিটা বের করে ফেললাম। যেখানে দেখবা যে মানে টি বের করতে হচ্ছে এবং দৈর্ঘ্য বৃদ্ধির কাহিনী দেওয়া আছে তখন কিন্তু আমরা ইয়ংয়ের সূত্রটা অ্যাপ্লাই করতেছি। এবং আমাদের ব্যাসার্ধ কতটুকু, ব্যাসার্ধ বলতে ইয়ার পথের ব্যাসার্ধ যেটা সেটা। সো পথের যে ব্যাসার্ধটা, সেই পথের ব্যাসার্ধটা হচ্ছে আমরা কিভাবে বের করলাম, টোটাল দেখো মাটি যখন স্পর্শ করছিল সেটা হলো 521, আর এই সিলিং থেকে সেন্টার পর্যন্ত যে দূরত্ব দেখো এইটুকু তো 10, তাহলে 521 থেকে আমরা 10 সেন্টিমিটার বাদ দিলে থাকে 511 সেন্টিমিটার। 5.11 এই আর যদি আমরা এখানে বসাই দিই তাহলে কিন্তু ভি এর মান এটা পেয়ে যাচ্ছি। এখন কেউ যদি এখানে 520 মাইনাস 10 করে 510 করে তাহলেও কিন্তু আহামরি রেজাল্টে কোনো পরিবর্তন আসবে না। ঠিক আছে, কিন্তু এটা হলো অ্যাকুরেট রেজাল্ট আর কি। এই 521 মাইনাস 20 হবে না, না। দেখো আমাদের যে এমভি স্কোয়ার বাই আর, এইটা কিন্তু কেন্দ্রমুখী বলের সূত্র, এমভি স্কোয়ার বাই আর, তাই না? এমভি স্কোয়ার বাই আর এটা কিন্তু কেন্দ্রমুখী বলের সূত্র। সো এই পয়েন্ট থেকে কেন্দ্রমুখী বলের মান কত, সেই মান বের করার জন্য আমাদেরকে ওই বৃত্তপথের ব্যাসার্ধটা লাগবে। ভাইয়া বৃত্তপথের ব্যাসার্ধটা কি শুধুমাত্র দড়ির দৈর্ঘ্য পর্যন্ত? না, বৃত্তপথের ব্যাসার্ধটা কিন্তু এই দড়ির মাথা থেকে একদমই সেন্টার পর্যন্ত, কারণ আমরা একদম ধরো এই সেন্টার থেকে হিসাব করতেছি। সো একদম এই বৃত্তপথের যে ব্যাসার্ধটা, সেই বৃত্তপথের ব্যাসার্ধটা কিন্তু এই দড়ির দৈর্ঘ্য প্লাস হচ্ছে আমাদের এই ব্যাসার্ধ, অর্থাৎ টোটাল ছিল 521, সেখান থেকে 10 বাদ দিয়ে 511। ঠিক আছে, সো আমরা এখান থেকে এমভি স্কোয়ার বাই আর থেকে ওই ভিটা বের করলাম। কারণ দেখো আমাদের কিন্তু এইটা বলে নাই, আমাদের কিন্তু বলছে, আমাদের কিন্তু এই ভিটা বলে নাই যে দড়ির ভি কত, আমাদের বলছে এই বস্তুটার ভি কত, এই বস্তুটার ভি কত এইটা চাইছে। সো এই বস্তুটার সেন্টার থেকে আমরা এই পর্যন্ত যেই দৈর্ঘ্যটা আছে এই দৈর্ঘ্যটা বের করে ওইটাই হবে তার বৃত্তপথের ব্যাসার্ধ। ঠিক আছে, ফাইন।
সো আজকে আমরা বেশ কয়েকটা হেভিওয়েট প্রবলেম করলাম। আগামীকালকে আমরা আরও কিছু মজার প্রবলেম দেখি, সলভ করব ইনশাল্লাহ। টিল দেন থাকো তাহলে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ক্লিয়ার ভাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।